উপদেষ্টা নাহিদ ইসলাম অনড়ভাবে কিছু সাত কথা জানিয়ে দিয়েছেন। এটা বিএনপিকে এক ধরনের চপেটাঘাত টাইপের, এবং নাহিদের কথা শুনে বিএনপি জলে পুড়ে তেলে বেগুনে জ্বলছে। কিন্তু বিএনপির কিচ্ছু করার নেই, আপনাদেরকে এটা মেনে নিতে হবে। দিস ইজ রিয়ালিটি। তো বিএনপিকে বলবো যে আপনারা রিয়ালিটি মেনে নিন। আগামী 24 ঘন্টার মধ্যে যদি বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করা না হয় তাহলে কর্মসূচি ঘোষণা করা হবে বলে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ। এখন জনগণের এক দফা দাবি বিএনপি রাজনীতি নিষিদ্ধ করা, এমন মন্তব্য করলেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদেরকে গুড নিউজটি শোনাচ্ছি। আজকে আওয়ামী লীগের দোসর অথবা ভারতীয় কোনো দালাল আগামী সংসদে থাকবে না এবং থাকার কোনো স্কোপ সুযোগ তাদেরকে দেওয়া হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি যেমন তাদের মতামত জানিয়ে দিয়েছে, তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, ঠিক একই সঙ্গে যারা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, বিএনপি নির্যাতিত হয়েছে, তারাও তুমুল বিরোধিতা করেছে সরকারের এই ধরনের অবস্থানকে। নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকার যে একটি পদক্ষেপ নিতে যাচ্ছিল। বাংলাদেশের ইতিহাসে একজন কুখ্যাত ব্যক্তির নাম হচ্ছে অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই অভদ্রলোকের গতকালকে গ্রেপ্তার হওয়া এবং ছবি প্রকাশের পরে এই লোক সেই লোক যেই লোক 2013 সালে যে অন্যায়ভাবে মানুষদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই সময় যেই সকল নাটের গুরুরা এই ফাঁসির কাজে সম্পৃক্ত ছিল তার মধ্যে এই কামরুল ইসলাম অন্যতম। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু। গণঅভ্যুত্থানে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে জোরালো বক্তব্য দিচ্ছেন এবং তারা মনে করেন যে দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া উচিত। যেহেতু গণহত্যার দায় তাদের উপর আছে, তাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে, সুতরাং এই দলের রাজনীতি করার অধিকার নেই, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা হয়েছে। ফলে ট্রাইব্যুনাল যদি মনে করে যে দল নিষিদ্ধ করতে পারবে, সেই বিধানটাও কিন্তু রেখেছে। এই প্রেক্ষিতে আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে দলগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে। আজকে তিনি এক অনুষ্ঠানে বলছেন যে আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। 1945 সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনো তারা নিষিদ্ধ রয়েছে, সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত। সম্ভবত আমি যেটা গেস করি যে বিএনপি যেমন বলেছে, একদম পরিষ্কারভাবে বলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানে বিএনপি কোনো দল নিষিদ্ধের পক্ষে না। অর্থাৎ যখন জাতীয় পার্টির নিষিদ্ধ দাবি হয়েছিল, তাদের প্রধান কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছিল, তখন বলেছিল যে না, তারা কোনো দল নিষিদ্ধ করতে চায় না। দল নিষিদ্ধ করার বিষয়ে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। এটা হলো জনগণের সিদ্ধান্ত। সুতরাং নির্বাচিত পার্লামেন্ট বা জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার বা জনপ্রতিনিধিরা এটা সিদ্ধান্ত নিতে পারেন, এমন একটি বিষয় মির্জা ফখরুল ইসলাম খুব সরাসরি বলেছিলেন। এই কথাকে নানাভাবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সমালোচনা করেছেন। আজকে উপদেষ্টা আসিফ মাহমুদও কিন্তু সেই প্রসঙ্গটা সামনে নিয়ে আসলেন। সোমবার রাত 10:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত নবীন চোখে গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় আসিফ মাহমুদ এই কথাগুলো বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত সবার শুরুতে সন্ধ্যা 7:30টার দিকে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এরপর গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। গণঅভ্যুত্থানের আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে আসিফ বলেন, গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। যাই হোক, এখানে একটি প্রাথমিক রাজনৈতিক কথাটা হলো এই যে এই গণঅভ্যুত্থান আংশিক সফল হয়েছে, কারণ আমাদের এক দফা দাবির মধ্যে ছিল শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, কিন্তু এখনো সেই ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলোপ করা সম্ভব হয়নি। এই গণঅভ্যুত্থানের পরে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু একটা জিনিস স্পষ্ট, প্রত্যেকেই এখন নিজেদের নাগরিকভাবে সংবিধান সংস্কার কমিটিতে আমি একটা কথা বলেছি, বাংলাদেশের অফিসিয়াল নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকতে পারে না, কারণ যে মুহূর্তে এই শব্দের ভেতরে প্রজা থাকবে তখনই আমাদের মনের ভিতরে একটা ভয় কাজ করে, কেউ না কেউ বোধহয় রাজা আছে। নতুন বাংলাদেশে আমি কোনো রাজা দেখতে চাই না, আমি দেখতে চাই এই দেশের মালিক এই দেশের জনগণ। ভালো আইনজীবী মঞ্জুর আল মতিন বলছেন যে আমাদের অধিকারের প্রয়োজনে আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে, আমাদের অধিকার অন্য কেউ আদায় করে দেবে না। আমরা একটা সুষ্ঠু ভোট চাই, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা এমন ব্যবস্থা চাই যেখানে জবাবদিহি থাকবে, রাষ্ট্র যারা চালাবেন তারা আমাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবেন। আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে আমরা বিচার পাবো, আমাদের ধর্ম আলাদা হতে পারে, জাতিগত পরিচয় আলাদা হতে পারে, আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, কিন্তু এই মৌলিক প্রশ্নগুলো আমরা সবাই এক। যাই হোক, অনেকটা রাজনৈতিক চর্চাই হয়েছে, কিন্তু মূল কথা হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে বিএনপি
যে একমত না এবং তাদের প্ল্যাটফর্ম থেকে যে এই দাবিটা করা হচ্ছে না, এই ব্যাপার কিন্তু বারবার সমালোচিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা প্ল্যাটফর্মে। দর্শক, উপদেষ্টা নাহিদ ইসলাম অনড়ভাবে কিছু সাপ কথা জানিয়ে দিয়েছেন। এটা বিএনপিকে এক ধরনের চপেটাঘাত টাইপের, এবং নাহিদের কথা শুনে বিএনপি জলে পুড়ে তেলে বেগুনে জ্বলছে। কিন্তু বিএনপি কিচ্ছু করার নেই, আপনাদেরকে এটা মেনে নিতে হবে। দিস ইজ রিয়ালিটি। অনেকে মজা করে বলে না, শেখ মুজিবের ভাষণকে সামনে এনে যে রিয়ালিটি মাইনে নাও। তো বিএনপিকে বলবো যে আপনারা রিয়ালিটি মেনে নিন। আমরা কথা বলছি 19 নভেম্বর 24। এটি বিপ্লবী সরকার, শুধু নির্বাচন দেওয়াটাই আমাদের কাজ নয়। এই প্রথম নাহিদ এই সরকারকে বিপ্লবী সরকার বলছে। আর বিএনপি যে নির্বাচন নির্বাচন জিকির করছে, নির্বাচন দেয় তাদের কাজ নয়। মির্জা ফখরুল স্পষ্ট বলেছিলেন এই সরকারের প্রধান কাজ নির্বাচনের পরিবেশ তৈরি করা না। বিপ্লবী সরকার, আপনার সংবিধান পরিবর্তন করতে চান না, আপনারা এক্সিস্টিং সবকিছু ঠিক রাখতে চান, কিন্তু না, সবকিছু ঠিক থাকবে না। সবকিছু দুমড়ে মুচড়ে পরিবর্তন করে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। বিপ্লবী সরকার বলার মধ্য দিয়ে নাহিদ সেই বার্তাই দিলেন। এই সরকারকে কি বিপ্লবী সরকার দাবি করা যায়? কারণ এই সরকার তো এক্সিস্টিং সংবিধানের আলোকে শপথ নিয়েছে। তাহলে নাহিদের কথার ব্যাখ্যা কি? আসুন আমরা বিশ্লেষণ করি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোনো কেয়ারটেকার সরকার নয়, এটি বিপ্লবী সরকার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে, যা এখন অব্যাহত আছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয়, এটি বিপ্লবী সরকার। এটা শুধু নির্বাচন দেওয়াটা সরকার একমাত্র কাজ নয়। তত্ত্বাবধায়ক সরকার হলে নির্বাচন দেওয়াটাই প্রধান কাজ হতো। তত্ত্বাবধায়ক সরকার গণ অভ্যুত্থানের পরবর্তীতে একটা সরকার। এখন বিপ্লবী সরকার কি না, দেখেন বিপ্লবী সরকার মানে কি? এর মানে চলমান প্রথা সিস্টেম এগুলো অগ্রাহ্য করে যে সরকার গঠিত হয় বা যে সরকার চলে, সেটা হচ্ছে বিপ্লবী সরকার। এই সরকারকে বিপ্লবী সরকার বলা যায় মনে করি। এই সরকারকে কেন বিপ্লবী সরকার বলা যায়? দেখেন, হাসিনার পতন যেভাবে হয়েছে, যেভাবে পদত্যাগ করেছে, একটাও প্রচলিত সংবিধান অনুযায়ী হয়নি। যে পদ্ধতিতে আপিল বিভাগের কাছে রেফারেন্স চেয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কাগজে কলমে সংবিধান মেনে সংবিধান অনুযায়ী হলেও সংবিধান অনুযায়ী আসলে হয়নি। অর্থাৎ বিপ্লবী সরকার বলে বলা যায়। পদে পদে সংবিধান লঙ্ঘন করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সংবিধানের সাথে মিলে গিয়েছে। এরপর দেখেন, শেখ মুজিবের ছবি থাকবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। শেখ মুজিবের ছবি কোথাও নেই, নামিয়ে ফেলা হয়েছে। তাই এটা কি সংবিধান মেনে করা হয়েছে? অনেক কিছুই। সংবিধান কোথায় আছে? এই সরকার 100 দিন পার হয়ে গেছে, এখনো ক্ষমতায় আছে। আপনি শপথ নেওয়া পর্যন্ত ইনিয়ে বিনিয়ে আপিল বিভাগের রেফারেন্স অমুক তমুক হাবিজবি যুক্তি দিয়ে নিয়মতান্ত্রিক সরকার বলতে পারতেন 90 দিন পর্যন্ত। কিন্তু এই সরকারের মেয়াদ 90 দিন পার হওয়ার পর এই সরকারকে আপনি বিপ্লবী সরকার বলে বলতে পারেন, কারণ 90 দিন পর থাকার কোনো বিধান কোথাও নেই। এটা জোড়াতালি দিয়েও আপনি জায়েজ করতে পারবেন না। অতএব যেহেতু 90 দিন পার হয়ে গেছে, আমি মনে করি এই যুক্তিতে, এই পয়েন্টের উপর ভিত্তি করে এই সরকারকে চাইলে বিপ্লবী সরকার আপনি বলতে পারেন। তবে এই সরকার কোনো নিয়ম শৃঙ্খলার ধার ধারে না, নিয়ম শৃঙ্খলা মানতে বাধ্য না, এবং আসলে মানেও না, শুরু থেকেই মানছে না। কিছু কিছু বিষয় তো মিলে যাবে, কিন্তু আসলে প্রচলিত সংবিধান মানছে না, বিপ্লবী সরকার বলে বলা যায়। আর বিপ্লবী সরকার বলার মধ্য দিয়ে মূলত এই বার্তাটাই দিয়েছেন যে ব্যাপক সংস্কার হবে, সংবিধান পরিবর্তন থেকে শুরু করে ব্যাপক সংস্কার হবে, রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে, সব ক্ষেত্রে সংস্কার হবে। ডক্টর ইউনূস নিজেই এই কথা বলেছেন আল জাজিরার সাথে। তিতুমীর কলেজ সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ টেস্ট কেস হয়ে উঠেছে। এটা সরকার কি টের পাচ্ছে? কথাটা এই কারণে বললাম, এই কলেজ ঘিরে গতকাল যা যা হয়েছে এবং এরপর সরকার যা যা করবে, যা যা করতে যাচ্ছে, সেটা একটা প্যান্ডোরাস বক্স খুলে দিতে পারে। আমরা জানি গতকাল এক দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের কলেজ ভার্সিটি করতে হবে, সেই দাবিতে তারা রাস্তা এবং রেলপথ অবরোধ করেছিলেন, ব্লক করে দিয়েছিলেন প্রথমে 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা ঢাকার এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা ব্লক থাকা মানে সারা ঢাকায় জ্যাম ছড়িয়ে পড়া। বহু মানুষ অকল্পনীয় দুর্দশার মধ্যে দিয়ে গেছেন। ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগও বন্ধ হয়ে গেছে। এখন সেই জায়গায় তারা 4 ঘন্টা পরে এটা বন্ধ করলেন এবং এরপর কয়েক ঘন্টা বন্ধ করে আবার রাতের বেলা তারা সন্ধ্যার পর এসে বসেছেন, আবার বন্ধ করে দিয়েছেন এবং রাতে শেষ করেছেন আজ আবার বসবেন বলে। আজ বসেছেন তারা, তবে এবার রাস্তা না, তারা কলেজের ভেতরে ছিলেন এবং পুলিশ সেখানে অবস্থান নিয়েছে। গতবার একটা ট্রেন, যে ট্রেনটা ক্রস করে যাচ্ছিল, তাতে ইট পাটকেল ছোঁড়া হয়েছে ছাত্রদের জায়গা থেকে, তাতে বেশ কয়েকজন আহত হয়েছে, ট্রেনের কাঁচ ভেঙে গেছে। তারা এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে দেখলাম, কিন্তু এটা দুঃখ প্রকাশ করা যায় না। সরি, এই অসভ্যতার কোনো সাফাই তারা গাইতে পারেন না, কোনোভাবেই পারেন না। একটা ট্রেন যাচ্ছে, তাতে সাধারণ মানুষকে এভাবে আহত করার কোনো দুঃখ প্রকাশ নেই আসলে। এমনকি তারা যে রাস্তায় বসেছেন, এটারও দুঃখ প্রকাশ নেই। আমরা কেউ কেউ বলতে পারি গণতান্ত্রিক দাবি দাওয়া কি চাওয়া যাবে না, করা যাবে না? উত্তর হচ্ছে যাবে। কিন্তু আমরা খেয়াল করছি এই সরকারের সময় প্রথম থেকে এই সরকারকে বিপদে ফেলার জন্য বহু কাজ করা হচ্ছে। একটা ইউনিভার্সিটি চাই, রাস্তায় নেমে যাব। 2 দিন আগে রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্টরা রাস্তা বন্ধ করে দিয়েছেন। সেখানে লটারি না, সেখানে মেধাভিত্তি, পরীক্ষার ভিত্তিতে ভর্তি নিতে হয়, তার জন্য রাস্তা বন্ধ। আর এদিকে গাজীপুর, টঙ্গী, ময়মনসিংহ সড়কের এই এলাকাটাতে তো প্রায় প্রতিদিন অবরোধ হচ্ছে, অবরোধের মধ্যে থাকছে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। একটা অবরোধ 2 দিনের মতো ছিল, 2 দিনের বেশি ছিল।
আজও দেখলাম সেখানে অবরোধ আছে। যে কোনো দাবিতে অবরোধ ডেকে ফেলা যায়, এবং যেহেতু সরকার দুর্বল আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এগুলো কেন করা হচ্ছে? আমরা এর সাথে নিশ্চিতভাবেই ষড়যন্ত্র আছে জড়িত। এই যে ঢিল মারা হয়েছে ট্রেনে, আমি ধারণা করতেই পারি এগুলো ছাত্রলীগ করেছে, নিষিদ্ধ ছাত্রলীগ করেছে, বা আওয়ামী লীগের লোকজন করেছে, কিংবা ভারতীয় গোয়েন্দা সংস্থার লোক ইনভলভ থেকে করেছে। এর সাথে তারা জড়িত আছে, এমনকি এগুলো অর্গানাইজ করে মাঠে নামানোর ক্ষেত্রেও তাদের ইনভলভমেন্ট আছে বলে আমি মনে করি, আমি বিশ্বাস করি। কিন্তু এছাড়াও যদি কেউ নেমে পড়তে চায় যে কোনো কিছুতে, সবার ধারণা যে সরকার দুর্বল, একটা দুর্বল সরকারকে চাপ দিয়ে নানান দাবি দেওয়া অর্জন করে নেওয়া যাক, নানান দাবি দেওয়া পেয়ে যাওয়া যাক, এই হচ্ছে অনেকেরই ধারণা। দুর্বলকে চাপ দিলে তিনি পেরে উঠবেন না, কারণ সরকার তার পায়ের তলার মাটি এখনো খুব স্ট্রং করতে পারেনি, পুলিশ ঠিকভাবে কাজ করছে না, মিলিটারি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, কিন্তু মিলিটারির একটা সমস্যা তো আসলে আছে ইনহেরেন্ট। মিলিটারি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে ট্রেইনড না, তাদের অস্ত্র সেরকম না, তাদের সব কিছু ভিন্ন, সুতরাং তাদের দিয়ে এই কন্ট্রোল করা সহজ না, বরং এইসব ক্ষেত্রে খুব জরুরি এমার্জেন্সি ছাড়া মিলিটারিকে ব্যবহার না করাই উত্তম। সুতরাং সরকার যেহেতু দুর্বল আছে, রাস্তায় বসে পড়ে এবং যে কোনো কিছু চাও। তিতুমির কলেজ বাংলাদেশ, মানে ঢাকা শহরের কথা বলছি, ঢাকার বাইরের কথা এবার যদি সরিয়ে ফেলি, ঢাকা শহরেও তিতুমির কলেজ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।